হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এভরিওয়ান টু এসএসসিই ইউটিউব চ্যানেল। তো দেখো, আমরা যে সামনে ক্লার্কশিপ এক্সাম আসছে, তো সেই ক্লার্কশিপ এক্সামটাকে আমরা ফোকাস করে আমরা কিন্তু অলরেডি, ঠিক আছে, আমরা অলরেডি হচ্ছে রিপোর্ট এবং হচ্ছে প্রেসির ওপর আমরা কিন্তু ক্লাস দিয়ে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি সেই ভিডিওটাকে কিন্তু অবশ্যই একবার ভালোভাবে দেখে নেবে। কারণ দেখো, আমি কয়েকটা বিষয় একটু বলি। প্রথম কথা হচ্ছে, রিপোর্ট যখন আমরা লিখছি, তো দেখো রিপোর্ট তো সবাই লিখবে, ঠিক আছে। রিপোর্টের ক্ষেত্রে যেটা আমি বলেছি যে একটু নাটকীয়ভাবে শুরু করা, জাস্ট আমি ওভারঅল একটুখানি বলছি। 2 নম্বর হচ্ছে প্রেসির ক্ষেত্রে যে বিষয়গুলো বলেছি যে 1/3 সব ক্ষেত্রে মেনটেন করা সম্ভব নয়, ঠিক আছে। তো সেই বিষয়টাকে মাথায় রাখা, এবং তার জন্য আমি অবশ্যই বলেছি নিউজ পেপার এবং বিশেষ করে এডিটোরিয়াল সেকশনটাকে আমি বারবার প্রত্যেককে বলি পড়ার জন্য। কারণ এডিটোরিয়াল সেকশানে এমন কিছু শব্দ থাকে যেটাকে আমরা কীভাবে করবো। দেখো, এডিটোরিয়াল সেকশানটা ধরো তুমি কাগজ নিচ্ছ, এডিটোরিয়াল সেকশানটা খুললে, তো ধরো সেখানে 4টে প্যাসেজ আছে, ঠিক আছে, বা 4টে লেখা আছে। তো 4টে লেখার মধ্যে একটা লেখা তুমি নিলে, সেটাকে একবার পড়লে, তারপর ঘড়িতে 10 মিনিট সময় সেট করলে, তারপর সেটাকে তুমি প্রেসই করলে, তারপরে সেটাকেই আবার তুমি ট্রান্সলেট করছো। এবং সেক্ষেত্রে কি মানে এটা তো আর প্রতিবেদনের বিষয়টা আসবে না বাকি প্রেসি এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে, কারণ এখানে ওয়ার্ড এমন কিছু থাকে যেগুলো কিন্তু একটু খিটকেল টাইপের, যেগুলো আমরা খুব সহজে কিন্তু করতে পারি না, ঠিক আছে। তো আমরা এর আগের যে ভিডিওগুলো প্রোভাইড করেছি এবং তার সাথে আমি একটা ডেমোও দিয়েছিলাম, তো সেটাকে তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখে নিও, ঠিক আছে। এবার আমি আসি যে ট্রান্সলেশনের কথায়। ট্রান্সলেশনের ক্ষেত্রে কী কী মাথায় রাখতে হবে সেটা একটু বলি। চুজিং দ্য পারফেক্ট ওয়ার্ডস। দেখো, ট্রান্সলেশন আমরা কম বেশি প্রত্যেকেই পারি, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে প্রপার বা পারফেক্ট ওয়ার্ডটাকে চুজ করা, সেটাও কিন্তু একটা খুব বড় বিষয়। এবং সেটা আমি আবারও বলছি, সেটা তোমরা যদি নিউজ পেপার না পড়ো, নিউজ পেপারে এডিটোরিয়াল সেকশনটা না পড়ো, আমি তোমাদের এটাও বলেছি যে এডিটোরিয়াল সেকশনগুলো পেপার কাটিং কোনো একটা লেখা হয়তো পড়ে তোমার খুব ভালো লাগলো, এবং তখন তোমায় কী করতে হবে, সেই বিষয়টাকে পেপার কাটিং করে, এখনও সময় আছে, এখনও তুমি যদি ঠিকঠাকভাবে খাটো এখনও কিন্তু সময় রয়েছে। এবং সেটাকে তোমরা একটা হাইলাইটার দিয়ে তোমরা মার্ক করে রাখলে, সেটাকে তোমরা কীভাবে করবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। কিন্তু সেই বিষয়টাকে নেওয়া, এবং সেই বিষয়টাকে নেওয়া ইন দ্য সেন্স ভালোবেসে পড়া, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা, আমি যদি বলি, কোনো বই নয়, এডিটোরিয়াল সেকশনটাকে কিন্তু ভালোভাবে দেখতে হবে, সেটা তোমাদের প্র্যাকটিসের জন্য। এবং পারফেক্ট ওয়ার্ড যেটা আমরা, সেটা কিন্তু সেখান থেকেই আসবে, ঠিক আছে। তো সেন্টেন্স ক্যান বি রিটেন ইন মেনি ওয়েজ। একদম একটা সেন্টেন্সকে অনেকেই, ধরো তোমাদের ট্রান্সলেশনে থাকে 20 নম্বর, ঠিক আছে। তো সেই 20 নম্বরের মধ্যে কেউ তোমার 10ও পাচ্ছে, কেউ তোমার 8ও পাচ্ছে, আবার কেউ 15 মার্কসও পাচ্ছে, কারণ তার লেখা সেই লেভেলে, হয়তো তার বেশি দেওয়া সম্ভব নয় সব ক্ষেত্রে, কিন্তু 15ও সে পাচ্ছে। তার মানে কি, তার লেখার মধ্যে লিখছে তো সবাই, এক্সেল যে বিষয়টা সেটা কিন্তু রয়েছে। তো সেই প্রপার ওয়ার্ড এবং সেই জায়গাতে আমার যে বেস্ট ওয়ার্ড হবে, সেটা কিন্তু আমাকে চুজ করাটা আমাকে কিন্তু বাকিদের থেকে এগিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বাট ইউজিং দ্য বেস্ট ওয়ার্ডস টু ট্রান্সলেট দ্য প্যাসেজ ক্রিয়েটস এ গুড ইম্প্যাক্ট অন দ্য টিচার, ঠিক আছে। তুমি ধরো একটা কোনো পেপারে লেখা পড়ছো, ঠিক আছে। তো এবং আরেকটা বিষয়ে বলি যে ট্রান্সলেশনের ক্ষেত্রে যে বিষয়টাকে মাথায় রাখতে হয়, যে তোমরা হয়তো অনেকে ভাবো যে জাস্ট ওই প্যাসেজটাকে আমি একবার দেখছি ট্রান্সলেট করছি, সেই বিষয়টা যেন না আসে। মানে ইন দ্য সেন্স কি, টিচার যখন পড়ছেন, ওনাকে যেন সেই বিষয়টা, যেন অরিজিনাল বিষয়টা যেন তোমার লেখাটাই হয়, যে অরিজিনাল যেটা দেওয়া রয়েছে সেটা যেন অরিজিনাল মনে না হয়, তোমার লেখাটাই যেন অরিজিনাল। এবং সেক্ষেত্রে পড়তে ওনার যেন কোনো অসুবিধা না হয়, লেখার ফ্লো যাতে কোনো রকম ডিস্টার্ব না হয়, সেটাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রথম কথা কী বললাম, যে পারফেক্ট ওয়ার্ডটাকে তোমায় চুজ করতে হবে, এবং লেখার ফ্লো যেন কোথায় ডিস্টার্ব না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট হচ্ছে কি, তাহলে আমাদের কী করা উচিত? রিড নিউজ পেপার থরলি, ফলো দ্য চয়েস অফ দেয়ার ওয়ার্ডস, রিড অল দ্য সেকশনস, নট অনলি এডিটোরিয়াল, বিকজ, ঠিক আছে। তো কিন্তু আমি বলবো মেনলি এডিটোরিয়াল সেকশনটাকে আগে ভালো করে পড়ো, কারণ অন্যান্য লেখার মধ্যেও একটা যে তোমার নাটকীয় ভাব যেটা আমি বলি সেটা রয়েছে, এবং অন্যান্য বিষয়গুলোকেও তোমরা অবশ্যই ট্রান্সলেট করতে পারো, কারণ সেখানেও অনেক কিছু রয়েছে। কিন্তু এডিটোরিয়াল সেকশনে এমন কিছু খিটকেল ওয়ার্ড থাকে যেগুলো কিন্তু করা একটু টাফ। দ্য মোর ইউ রিড,
দ্য মোর ভোক্যাবুলারি অ্যান্ড ইউজ অফ ওয়ার্ডস ইউ উইল লার্ন। ঠিক আছে, যত তুমি পড়বে, এবং শুধুমাত্র পড়া নয়, সেটাকে নোট ডাউন করে রাখা এবং সেটাকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লাই করা। তুমি শুধু পড়েই যাচ্ছ, নোট ডাউনই করে যাচ্ছ, কিন্তু সেটাকে অ্যাপ্লাই করা, তার অ্যাপ্লিকেশন ইজ মাচ মোর ইম্পর্ট্যান্ট। ইট উইল অলসো ইনক্রিজ ইউর স্পিড অফ ফাস্ট রিডিং, যেটা তোমাকে ফাস্ট রিডিংয়ের ক্ষেত্রে তোমাকে কিন্তু হেল্প করবে। ঠিক আছে, সেটা তোমার প্রেসির ক্ষেত্রেও আমি আগের ভিডিওতে বলেছি। কারণ প্রেসি আমরা কি করি, যে প্রেসি আমরা একবার হয়তো পড়লাম কি দুবার ম্যাক্সিমাম পড়ার সময় পাবো, তো তারপরেই কিন্তু আমাকে মানে প্রেসিটা লিখতে হচ্ছে। ঠিক আছে, এবার তখনও সেক্ষেত্রে তোমার যে প্রপার যে চয়েস অফ ওয়ার্ড সেটা কিন্তু আসছে। ঠিক আছে, যে শব্দের যে চয়নটা সেটা কিন্তু একটা খুব বড় রোল প্লে করছে এখানে। ঠিক আছে, এটা তোমার ফার্স্ট রিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু ইউজ হচ্ছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের টেন্স। হ্যাঁ, এবার যে প্রবলেমগুলো তোমরা ফেস করো, ঠিক আছে, তো সেই প্রবলেমগুলোকে আমি অ্যাড্রেস করছি এবং সেগুলোকে কীভাবে বেটার করা যায়। দেখো, আমি একটা জাস্ট বিষয় বলি, এটা হচ্ছে আমি অনেক খাতা দেখার পর এই বিষয়টাকে আমি তোমাদের কাছে বলছি, তুলে ধরছি। দেখো, তোমাদের একটা প্যাসেজ দেওয়া হবে এবং 80% কেসে আমি দেখেছি সেটা কিন্তু সাধারণত পাস্টে দেওয়া থাকে, বা পাস্টে লেখাটা হচ্ছে তোমার বেটার। কেমন? তো সেই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে। ধরো কোনো একটা প্যাসেজ তোমার স্টার্টিংটা তুমি দুটো লাইন তুমি কি করলে, তুমি পাস্টে লিখলে। ঠিক আছে, তারপর এমন হবেই হবে, মানে আমি দেখেছি মানে বেশিরভাগ ক্ষেত্রে, যে তারপরে তোমার মনে হবে যেন লেখাটা আমি যদি প্রেজেন্টে লিখতাম শুনতে ভালো লাগতো, কিন্তু পাস্টে লিখলে তৃতীয় সেন্টেন্সটা কি চতুর্থ সেন্টেন্সটা ভালো লাগছে না। সেক্ষেত্রে আমি বলবো শুধুমাত্র ইউনিভার্সাল ট্রুথ ছাড়া বাকি পুরো প্যাসেজটাকে তোমরা কিন্তু মানে একটাই টেন্সে লেখো। আইদার তুমি যদি প্রেজেন্টে শুরু করো তাহলে প্রেজেন্টে পুরোটা তোমাকে লিখতে হবে, বা আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু পুরোনো প্যাসেজ বা পুরোনো ঘটনা ঘটে গিয়ে থাকে বা কোনো কিছু, তো সেক্ষেত্রে পাস্টে স্টার্ট করাটা বেটার। ঠিক আছে, এটা আমি বলবো। বাকি যে টেন্সটা তুমি মেনটেন করবে সেই টেন্সটাকেই তোমাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। বোঝা গেল? সো ইফ ইউ ওয়ান্ট টু রাইট দ্য কমপ্লিট প্যাসেজ ইন প্রেজেন্ট টেন্স, দেন রাইট ইট ফুললি ইন দ্য প্রেজেন্ট। ঠিক আছে, আমি মানে ওটাই বললাম। কিন্তু সাধারণত আমি যদি বলি সেটা কিন্তু পাস্টে লিখলে, কারণ তোমার ফ্লোটা যে কন্টিনিউ করবে পরের দিকে, তোমার কিন্তু অসুবিধা হবে না। তুমি অনেক খাতা আমি চেক করতে দেখেছি, তারা প্রথমে তোমার প্রেজেন্টে শুরু করে, তারপরে আবার পাস্টে যাচ্ছে, আবার প্রেজেন্টে যাচ্ছে, তার ফলে কী হচ্ছে, বিষয়টা কিন্তু ব্যালেন্সে থাকছে না। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। But after starting with past tense, sometimes after writing 2 or 3 lines, যেটা আমি বললাম, you may feel like switching to present tense. Do not do that. মানে কি, টেন্সের বিষয়ে আমি একটাই কথা বললাম, সেটা হচ্ছে সাধারণত পাস্টে শুরু করবে এবং টেন্সটাকে যদি প্রেজেন্টেও শুরু করো একই টেন্সটাকে বজায় রাখবে, সেক্ষেত্রে পাস্ট প্রেজেন্টে শিফট করবে না। বোঝা গেল? আচ্ছা, এবার আমি আসি যে 2 নম্বর যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কমা কোটেশন, যেটা আমি আমার ব্যক্তিগত মতে ক্লার্কশিপ পরীক্ষার জন্য এই ধরনের কমা কোটেশন যে বিষয়, যে রাম রহিমকে বলল, চল ভাই আমরা দুজনে মিলে মাঠে যাই, একটু খেলে আসি। ঠিক আছে, তখন তার উত্তরে সে বলছে যে না, জানিস তো মায়ের শরীরটা খুব খারাপ, আজকে যেতে পারবো না, ডাক্তারখানায় যেতে হবে। তো এই ধরনের যে বিষয়গুলো, ঠিক আছে, এই ধরনের বিষয়গুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করা দরকার। একদম সিম্পল একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দিচ্ছে, তো সেই রকম করে কিন্তু লাভ নেই, কারণ সেক্ষেত্রে সবাই লিখতে পারবে। প্রবলেমটা যেখানে দ্য মোর দ্য অবস্ট্যাকেল ইজ দেয়ার, ঠিক আছে, যেখানে বাধাটা বেশি সেক্ষেত্রে জয়ের আনন্দটাও বেশি। ঠিক আছে, তো এখানে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচের কথা বলি। যদি প্যাসেজটাকে ডাইরেক্টে দেওয়া থাকে, ডাইরেক্ট মানে হচ্ছে কি, যে কমা কোটেশন, আমি তাকে বললাম কমা কোটেশন, চল আমরা খেলতে যাই, তাহলে এটা হচ্ছে কি, আমরা কি বলবো, ডাইরেক্ট স্পিচে বলবো। যদি আমি বলি যে হি টোল্ড মি, সে আমাকে বললো, দ্যাট উই শুড গো টু দ্য প্লেগ্রাউন্ড ফর প্লেয়িং ক্রিকেট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ইনডাইরেক্ট স্পিচ, মানে যেখানে কমা কোটেশন থাকে ইন জেনারেল সেটা হচ্ছে ডাইরেক্ট, আর যদি কমা কোটেশন না থাকে সেটা হচ্ছে আমার ইনডাইরেক্ট স্পিচ। এটুকু বোঝা গেছে? Do not try to change it into indirect speech, because if you are not efficient enough you may make mistake. একদম, এক্ষেত্রে তোমার মানে বিষয়টা হেকটিক হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা তোমার হেকটিক হয়ে যাবে, কারণ অনেক ক্ষেত্রে আমাদের দেখো, এবার অনেক ক্ষেত্রে অনেকেই বলে যে আমার যদি লিখতে অসুবিধা হয় বা কোনো কিছু, তো
তখন সেক্ষেত্রে তুমি করতে পারো। কিন্তু আমি আবারও একটাই কথা আমি বলবো, সেক্ষেত্রে যেন ফ্লোটা, সেন্টেন্স যখন পড়ছে স্যার বা ম্যাডাম যিনি পড়ছেন ওনার জন্য পড়তে পড়তে ফ্লোটা যেন কোনো ক্ষেত্রে ডিসরাপ্ট না হয়, তার যেন মনে না হয় যে কোথাটা যেন মানে লাগছে যে না এটা যেন অরিজিনাল বিষয়টা নয়, এর মধ্যে সেই অথেন্টিক বা এই মানে সেই ফিলটাই লেখার মধ্যে নেই, সেটা যেন মনে না হয়। ঠিক আছে, তুমি যেটাতেই লেখো সাধারণত চেষ্টা করবে যেভাবে দেওয়া রয়েছে, যদি ডাইরেক্টে থাকে ডাইরেক্ট, ইনডাইরেক্টে থাকলে তো কিছু বলার নেই, তো ডাইরেক্টে থাকলে ডাইরেক্টে লেখার চেষ্টা করবে। ইফ ইউ ক্যানট ট্রান্সলেট এক্স্যাক্টলি, ধরো কোনো একটা টার্ম রয়েছে বা কোনো একটা কিছু রয়েছে, হতেই পারে তো তুমি ওয়ার্ডটা জানো না, ইংলিশের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তো তখন সেক্ষেত্রে কী করবে, তুমি না জানো, তুমি আগের লাইনটা একটুখানি পড়লে, পরের লাইনটা একটু পড়লে, যেমন আমরা এই জন্যই বলছি নিউজ পেপার, কারণ নিউজ পেপার তোমাকে এই জায়গাগুলো তৈরি করে দেবে তোমাকে। তুমি সব ক্ষেত্রে তো মানে জানা সম্ভব নয়, তুমি আগের প্যারাটা পড়ে বা আগের লাইনটা পড়ে পরের লাইনটা পড়ে তুমি কিন্তু মাঝের লাইনটা গেস করতে পারছো। দ্যাট ইজ হোয়াট ইজ রিকোয়ার্ড ফর ট্রান্সলেশন ইন মেনি কেসেস, নট অল দ্য টাইম আই এম সেইং, but in many cases it is important and it will help you to write the complete passage or to translate the complete passage. The previous sentence and the sentence just after it, but most importantly do not break or disturb the flow of the passage. তো এখানে আগের লাইনটা এবং পরের লাইনটা পড়ে আমি কিন্তু মানেটা মাঝে অ্যাজিউম করতে পারছি, এবং সেই রেসপেক্টে আমি যদি সেন্টেন্সটা লিখতে পারি তো আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো রকম অসুবিধার সৃষ্টি হবে। কেমন? আচ্ছা, তো এখানে বিষয়গুলো বোঝা গেল যে একবার আমি সামারাইজ করে দিই, সেটা হচ্ছে কি যে এক হচ্ছে তোমার টেন্সের বিষয়টাকে মাথায় রাখতে হবে। টেন্সটা তুমি যদি সাধারণত পাস্টে থাকে তো সেই পাস্টেই আমি লিখব, বা যদি মনে করো আমি কনফিডেন্ট প্রেজেন্টে তো প্রেজেন্টে লিখতে পারো, কিন্তু শিফট করবে না, একটা থেকে অন্য জায়গায় কিন্তু শিফট করবে না। 2 নম্বর আমি যেটা বললাম সেটা হচ্ছে কমা কোটেশন বা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ডাইরেক্টে থাকলে সেটাকে ডাইরেক্টেই করবে, ফালতু সেটাকে ইনডাইরেক্ট করে বিষয়টাকে আরও হেক্টিক করার দরকার নেই। কিন্তু যদি তুমি মনে হয় যে আমি ইনডাইরেক্টে কমফোর্টেবল তো সেটাকেই লেখো, কিন্তু ভুল যেন না হয়, সেন্টেন্সের ফ্লো যেন ডিস্টার্ব না হয়। 3 নম্বর হচ্ছে কি, যদি তুমি এক্স্যাক্ট ওয়ার্ডটা না জানো তো তখন সেক্ষেত্রে কী করবে, সেক্ষেত্রে তুমি গেস করে, হ্যাঁ, এবং আরেকটা বিষয় অনেকে বলে যে অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি, ধরো 3টে সেন্টেন্স রয়েছে, এটা মনে করো ফার্স্ট সেন্টেন্স, এটা মনে করো সেকেন্ড সেন্টেন্স, এটা মনে করো থার্ড সেন্টেন্স। তো তোমরা ফার্স্ট সেন্টেন্সটা পড়েছো, লিখেছো, এবং সেকেন্ড সেন্টেন্সে কিছুটা পড়ার পর তোমার মনে হচ্ছে এই জায়গাটা আরেকটুখানি পরে ভেবে, তো গ্যাপটা ঠিক মোটামুটি ততটাই রাখো, বা যদি মনে হয় সেক্ষেত্রে একটা তুমি লাইনও টেনে দিতে পারো, ঠিক আছে, মানে বাকি জায়গাটাতে, ঠিক আছে, মানে গ্যাপটা ছেড়ে বিষয়টাকে তুমি কিন্তু আগে প্রসিড করবে। কেমন? আচ্ছা, এবার আমরা দেখি একটা লেখা কীভাবে তোমরা লিখতে পারো। ঠিক আছে, প্রথমে তোমরা কিন্তু একটু চেষ্টা করো বিষয়টাকে, যে সততা একটি মহৎ গুণ বা মহান গুণ। যদি তুমি কাউকে প্রতারণা না করো, যদি তুমি একটা মিথ্যা কথা না বলো, যদি তুমি দৃঢ়ভাবে ন্যায়পরায়ণ হও এবং অন্যের সাথে আচরণে নিরপেক্ষ হও, তবেই তুমি একজন সৎ ব্যক্তি। তাহলে সততা একটা মহৎ গুণ। তো এটাকে আমরা যদি দেখি, এটা হচ্ছে অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। ঠিক আছে, তো আমরা জানি মহান গুণ বা ভার্চু মানে এটাকে যেটা আমরা গুণ বলি। যদি তুমি কাউকে প্রতারণা না করো তো তাহলে আমার এখানে অসুবিধাটা কোনটা হবে, যে ডিসিভ করা। ঠিক আছে, ইফ ইউ ডু নট ডিসিভ আদার্স। তারপরে যদি তুমি একটাও মিথ্যে কথা না বলো, ইফ ইউ ডু নট টেল আ লাই। যদি তুমি দৃঢ়ভাবে ন্যায়পরায়ণ হও, ইফ ইউ আর স্ট্রিক্টলি, ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার ইন ইউর ডিলিংস উইথ আদার্স। তো এখানে আমরা যদি বলি অন্যের সাথে আচরণে নিরপেক্ষ হও, তবেই তুমি একজন সৎ ব্যক্তি। আর এখানে ইউ আর অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, তো এখানে একদম বেসিক বিষয় সেইগুলোকে এখানে দেওয়া রয়েছে। সততাই মহত্তম পন্থা, যে কোনো সৎ ব্যক্তি সকলের নিকটে শ্রদ্ধেয় হন। তো এখানে কী লেখা রয়েছে, যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা সকলে বলি বা সমস্ত জায়গায় লেখা থেকে আমরা জানি। অ্যান্ড অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড বাই অল, বা সমস্ত জায়গায় বলা রয়েছে না, হ্যাঁ, তো সকলের নিকট বা রেসপেক্টেড বাই অল। ঠিক আছে, প্রত্যেক ব্যক্তি সৎ ব্যক্তিকে বিশ্বাস করে। ঠিক আছে, তো এভরি ওয়ান বিলিভস অ্যান অনেস্ট বা ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান
আচ্ছা, এবার আমি যদি সেন্টেন্সটা বলি, নো ওয়ান ক্যান প্রসপার ইন লাইফ ইফ হি ইজ নট অনেস্ট, মানে একজন ব্যক্তি যদি সৎ না হয় তাহলে তিনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন না। দেখো সেটাই লেখা রয়েছে, তবে সে সৎ না হয় জীবনে উন্নতি করতে পারবে না। যে দোকানদার সৎ তার ক্রেতারা তাকে অধিকতর পছন্দ করেন। ঠিক আছে, তাহলে কী লিখবো, যে ইফ আ শপকিপার ইজ অ্যান অনেস্ট পারসন দেন হিজ buyers liked him or her most, এরম কিছু একটা লিখতে পারি। শপকিপার হু ইজ অনেস্ট ইজ লাইক ভেরি মাচ বাই হিজ কাস্টমার্স। একদম সিঙ্গেল সেন্টেন্সে এটাকে লেখা রয়েছে, তোমরা তোমাদের মতো লিখতে পারো, কিন্তু বিষয়টা যেন সুন্দর হয় বা ওয়ার্ড চয়েসটা যেন বেস্ট হয়, এটুকুই আমার বলা। প্রত্যেক ব্যক্তি তার দোকান পরিদর্শনে যান, তার নিকট জিনিসপত্র ক্রয় করেন। তো দেখো এখানে যেটা বলা হচ্ছে যে অল পিপল গো টু ভিজিট হিজ শপ, তাহলে প্রত্যেক ব্যক্তি কী করছেন, তো ওনার দোকান পরিদর্শনে যান এবং বাই থিংস ফ্রম হিম। ঠিক আছে, এখানে যেটা রয়েছে, তার নিকট জিনিসপত্র ক্রয় করেন, তারা তাকে তাদের আস্থায় উন্নীত করেন, তারা তাকে তাদের আস্থায় উন্নীত করে। এই লাইনটা একটু বাকি সেন্টেন্সগুলোর থেকে একটু অন্যরকম, তো সেটা আমি যদি বলি, দে প্লেস দেয়ার কনফিডেন্স ইন হিম। কনফিডেন্স মানে হচ্ছে আস্থা, ঠিক আছে, আস্থার যে ওয়ার্ডটা তা উন্নীত করেন, তার সঞ্চয় বর্ধিত হয় এবং তার ব্যবসার প্রসার ঘটে। ঠিক আছে, তো হিজ ক্রেডিট গ্রোজ অ্যান্ড হিজ বিজনেস ফ্লারিশ। এই যে ফ্লারিশ ওয়ার্ডটা, মানে এই যে বিষয়গুলো আমি তোমাকে বলি, তো এই যে ছোটো ছোটো বিষয়গুলো, এইগুলো তোমাদের কিন্তু নিউজ পেপার পড়ার মধ্যে থেকে আসবে, যেটা কিন্তু তোমরা খুব ভালোভাবে নিউজ পেপারটাকে পড়তে হবে। ঠিক আছে, এবং তাছাড়া কয়েকটা বিষয় আমি বলি ট্রান্সলেশনের ক্ষেত্রে। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে এই রকম স্ট্রেট প্যাসেজ, ঠিক আছে, জাস্ট মিনিট, তো ট্রান্সলেশনের ক্ষেত্রে এই রকম স্ট্রেট প্যাসেজ তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, কিন্তু তার সাথে সাথে তোমরা কিন্তু যে কমা কোটেশন যে প্যাসেজগুলো থাকে, ধরো আমি একটা তোমাকে এক্সাম্পল যদি বলি, এক মিনিট দেখো, আমি যদি বলি যে এখানে আমি যদি একটা লাইন নিই, যে বিষ্ণুরাম বাবু নমস্কার করে বললেন, ধরো আমি জাস্ট একটা সিম্পল সেন্টেন্স বলছি, ধরো রাম রবিকে বলল, কমা কোটেশন, চল আমরা মাঠে খেলে আসি। ঠিক আছে, ফুল স্টপ, কমা কোটেশন ক্লোজ। তারপর রবি উত্তরে বলল যে না, আমি যেতে পারবো না, আমার মায়ের শরীরটা খুব খারাপ। ঠিক আছে, আমি দুটো বিষয়, কারণ এই রকমের স্ট্রেট প্যাসেজ এবং যে কমা কোটেশন প্যাসেজের আশা, কারণ সাধারণত আমরা দেখেছি ক্লার্কশিপের ক্ষেত্রে বিভিন্ন লেখকের লেখা, যেখানে দুজনের মধ্যে কনভারসেশন বা বার্তালাপ হচ্ছে সেরকম থাকে। তো আমরা কি বলবো, রাম সেড টু রবি, let's go to the playground and play cricket. ঠিক আছে, তো তারপর আমি দেখো, এবার তারপর আমি কি বলেছি, রবি রামকে বললো, তা আমি যদি থেকে ইনডাইরেক্টে বলি যে রবি রিপ্লাইড দ্যাট, আমাকে তখন চেঞ্জ করতে হবে যে হি উড নট বি able to go to the playground to play cricket with him as his mother is not feeling well and he would have to take her to a specialist doctor. ঠিক আছে, বা আমি যদি কমা কোটেশনের মধ্যে বলি তাহলে কি বলবে, যে রবি, এখানে লিখবো আমরা রবি, এখানে লিখবো সেড টু হিম, কমা কোটেশন, নো কমা, it will not be possible for me to go with you to the playground as my mother is ill and I will have to take her to a specialist doctor. তো এই ধরনের বিষয়গুলোকেও কিন্তু তোমরা প্র্যাকটিস করো, এবং তার সাথে সাথে যে সমস্ত ভোক্যাবের যে বিষয়গুলো রয়েছে বা শব্দের যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে তোমরা যতটা পারো কিন্তু বাড়াও। ঠিক আছে, কারণ এক্ষেত্রে প্রপার ওয়ার্ড চয়েস করা
সেটা কিন্তু একটা খুব বড় বা খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যেটা তোমাদের কিন্তু লেখার যে মান বা লেখার যে এক্সেলেন্স সেটাকে কিন্তু বাড়িয়ে তুলবে। এবং তোমরা এই যে বিষয়গুলো বললাম, তোমরা এইগুলো পারলে একটা করে স্ক্রিনশট বা একটা খাতায়, ঠিক আছে, আমি এটাই বলবো, একটা খাতায় বিষয়টাকে কিন্তু কমপ্লিট লিখে রাখো, যে ট্রান্সলেশন, প্রেসি এবং হচ্ছে তোমার রিপোর্টের যে রুলগুলো। এবং অনেকেই আরেকটা বিষয় আমি ক্ল্যারিফাই করি, সেটা হচ্ছে, যদি অনেকে প্রশ্ন করছিল যে ধরো 49 কাট অফ গেছে, তো সেক্ষেত্রে আমার সিলেকশন কি? দেখো, অবশ্যই সেক্ষেত্রে চান্স রয়েছে। এবং দেখো, এবার খাতা তোমার কোথায় যাচ্ছে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল, কিন্তু তোমার লেখার মান বা স্ট্যান্ডার্ড যদি ঠিক থাকে, তুমি কিন্তু অ্যাভারেজের থেকে বেশি মার্কসই পাবে। তো সেক্ষেত্রে তুমি তোমার নিজের লেখার মানটাকে বাড়াও এবং লেখাটাকে প্র্যাকটিস করো। অনেকে আবার শুধুমাত্র নিউজ পেপার পড়েই যাচ্ছে এবং সেক্ষেত্রে লেখা বা তার প্র্যাকটিসটা হচ্ছে না। তো যেটা বললাম, 10 মিনিট সময় সেট করবে, সময় সেট করে প্রেসি, ট্রান্সলেশন বা ওই বিষয়গুলো করো, আশা করি ভালো হবে। ঠিক আছে? সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে যতটা পারো শেয়ার করে দিও। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।